আমার নিজেরও একটা উদ্যোগ থাকতে হবে যে আমি আমার নিজের মতো করে আমি উদ্যোগ নিয়ে একটি যাকে বলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম অনুসন্ধিৎস সেটির মাধ্যমে আমি চেষ্টা করব তথ্য আমার নিজের মতো করে আমি ইকবাল ভাই আমি একটু আপনি দেশবরেণ্য একজন সাংবাদিকই শুধু নন, আপনি অনেক দিনের সম্পাদক, আপনি এখন নতুন আরেকটি টেলিভিশন শুরু করছেন, আপনি একটি পত্রিকার সম্পাদক। আমি আপনার কাছ থেকে আমি অ্যাসাইনমেন্ট চাই, আমি জানতে চাই যে হাসনাত এবং তাহমিদ, একজন নরসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন তাহমিদ একজন, তার খবর আমি জানতে চাই। আমি ইনভেস্টিগেটিভ প্রক্রিয়াটি কিভাবে শুরু করবো আপনি আমাকে একটু বলেন। না, দুটোই আছে। একটি আছে যে যারা তদন্ত করছে, জি, অর্থাৎ আমি আসছি, তথ্য যদি না দিয়ে থাকে তাহলে তথ্য দেওয়ার দায়িত্ব তাদের উপরে আছে এবং তথ্য আমাকে নিতে হবে। আরেকটি আছে, আমাকে যদি কেউ তথ্য যদি না দেয়, আমি যেমনি ভাবে যে তথ্য না পাওয়ার কারণে তাকে যেভাবে আমি সমালোচনা করব বা প্রশ্নের মুখোমুখি করব, তেমনি ভাবে কিন্তু আজকে যদি আমি তথ্য না পাই, আমি কি ইন্ডিপেন্ডেন্টলি আমার গণমাধ্যম ফাংশন করবে না? করতে হবে। অর্থাৎ দুটোই আমাদেরকে করতে হবে। একটি হলো যারা তথ্য দেওয়ার দায়িত্ব, তাদের কাছ থেকে আমাদের তথ্য পেতে হবে, তথ্য আমাকে দিতে হবে, এবং দেশে আইনও আছে তথ্য দেওয়ার আইন আছে। সেই আইনের মধ্যে ইয়াও আছে যে ব্যত্যয় আছে যে এই ঘটনা যদি হয় তাহলে ঠিক আছে, যেটা রাষ্ট্রীয় যে মানে সংস্থাগুলো বলুন বা রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট কিছু আছে ক্লাসিফাইড, কোনো সময় তারা হয়তো না দিতে পারেন। কিন্তু পাশাপাশি আরেকটি জিনিস হলো যে আমার নিজেরও একটা গণমাধ্যম হিসাবে আমার নিজেরও একটা প্রক্রিয়া থাকতে হবে, উদ্যোগ থাকতে হবে যে আমি তথ্য, কারণ আমার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের সাথে নয়, আমার দায়িত্ব আমার শ্রোতা, দর্শক, আমার পাঠক, তাদের কাছেও। আমি একটু যেন মাহফুজুল্লাহ আপনার কাছে আসতে চাই যে আপনার কাছ থেকে যদি আমি সাজেশনটি চাই যে আমি আসলে ইন্ডিভিজুয়ালি কিভাবে এই তথ্যগুলি পেতে পারি এই ইনভেস্টিগেটিভ জার্নালিজম প্রক্রিয়ায়, যেখানে আমাকে সরকার তথ্য দিচ্ছে না, সেখানে আমার আসলে কি কি করার আছে, বা সরকারি সংস্থাগুলি যেখানে তথ্য দেয়। আচ্ছা, এখানে শুরুতে একটু বলে নেই, খুব সংক্ষেপে, এক লাইন বা দুই লাইন। মিডিয়ার কাজ তো তথ্য প্রকাশ করা, এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে মিডিয়া বিভিন্ন রকমের ন্যারেটিভস পায় বিভিন্ন জনের কাছ থেকে, সেই ন্যারেটিভস সে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে। তিন নম্বর হচ্ছে আপনার এই যে খবর, যার কাছে খবর থাকে মিডিয়া তার কাছে যায় খবরের জন্য। আপনি এখানে একটা সুনির্দিষ্ট উদাহরণ দিয়েছেন তাহমিদ এবং হাসনাতের। এখন এই ব্যাপারটাতে সরকারের যেরকম রাগ ঢাক একটা দেখছি সমস্যা, বলছেও না। যেমন গতকালকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বললেন যে এটা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসা করুন, ওরা বলতে পারবে কি অবস্থা। আমার কথা হচ্ছে যে আপনি একজন, যদি তিনি অপরাধী হতে পারেন, নিরপরাধী হতে পারেন, আপনি যদি তাকে ধরে নিয়ে আপনি যদি তাকে জিজ্ঞাসাবাদ করেন বা আপনার কাস্টডিতে রেখে যদি তাকে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে এটা স্বীকার করতে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হয় এর ফলে যেটা হয়, অনেক রকমের গুজব বেরোয়, অনেক রকম খায়। যেমন আপনি একটু লেটেস্ট যে আপনি হয়তো জানেন যে অনেকেরই আপনার মোবাইলে SMS এসছে যে আপনারা ক্রাউডের জায়গায় যাবেন না, শপিং মলে যাবেন না, রেস্টুরেন্ট, ল্যাপটপ। এটা তো এই সম্পর্কে সরকারের কোনো রেসপন্স আছে? সরকারের কোনো রেসপন্স নাই। এবং যেই রকম ভাবে সোর্সকে অ্যাট্রিবিউট করা হয়েছে, এমনকি সেনাবাহিনী কর্মকর্তাকেও সোর্স হিসেবে অ্যাট্রিবিউট করা হয়েছে, এগুলো তো খুব বিপজ্জনক। এবং যেখানে আপনি বলছেন যে সমাজকে আপনি সম্পৃক্ত করতে চান, মানুষকে সম্পৃক্ত করতে চান জঙ্গি বিরোধী আন্দোলনে, সেখানে তার কাছে আপনি তথ্যটা দেবেন না, তার কাছে তথ্য দিতে হবে। আপনি সেটা বুঝলাম যে আপনি যখন অপারেশন চালাচ্ছেন তখন হয়তো আপনি ডিরেক্ট ট্রান্সমিশন বা লাইভ ট্রান্সমিশনের ব্যাপারে হয়তো আপনি ভাবছেন যে এটা করলে ওরা জেনে যাবে যে কি ধরনের অ্যাকশন। কিন্তু ট্রান্সমিশনের প্রশ্নটা আমি আসলে একটু জানতে চাইছিলাম যে সরকার, মানে আমি এখন প্রশ্নটি আরেকটু বিস্তৃত করি যে সরকারের কাছ থেকে বা বিভিন্ন সংস্থার কাছ থেকে যখন তথ্য আমি পাচ্ছি না, তখন আমার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার উপায়টা কি? এক। আর দুই হচ্ছে আমরা এখন সাংবাদিকতাটা যেরকম হয়েছে সেরকম তথ্য দেওয়াও আসলে একটু বিপজ্জনক কিনা সরকারের কাছে? না, সরকারের কাছে বিপজ্জনক না, কারণ ট্রান্সপারেন্সির আসলে কোনো অল্টারনেটিভ নাই। আপনি সরকার কি বলবে? সরকার কি বলবে যে তাকে আমি মারছি? সরকার কি বলবে আমি তাকে পেটাচ্ছি? সরকার বলবে সে আমার কাস্টডিতে আছে, আমি এই মামলার স্বার্থে তাকে ইন্টারোগেট করছি বা তাকে জেরা করছি।
এটা তো সরকারকে স্বীকার করতে হবে। স্বীকার না করলে সমস্যাগুলি কোন জায়গায় হয় জানেন? এই যে আপনি বললেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম, গত কয়েকদিনে পত্র পত্রিকাগুলো দেখেছেন বিভিন্ন রকমের তথ্যে ভরপুর থাকে। এবং সাংবাদিকরা কি করবেন? বেচারার একটা অসহায় অবস্থায়, যেমন জনাব ইকবাল সোহান চৌধুরী, উনি তো সম্পাদক অবজারভারের, উনি তো ওনার রিপোর্টারকে বলবে যে ভাই রিপোর্ট দাও। এখন তাকে তো বাধ্য হয়ে তখন এইখানেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা খুব বড় সমস্যা আছে। আবার হয় কি, আপনি ইউ আর রানিং এগেইনস্ট টাইম। সেই কারণে এখন ধরেন এই যে আপনি হাসনাত বলেন, তাহমিদ বলেন, বাবুল আক্তার, হ্যাঁ সবই, আপনাকে যতখানি গভীরে যাওয়া প্রয়োজন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের গ্রামার হিসাবে, ততখানি গভীরে তো আপনি যেতে পারছেন না। এখন সাংবাদিকরা কি করে? যাকে রিচ করতে পারে না তার জন্য তার সঙ্গে অ্যাসোসিয়েটস যারা থাকে সেখানে রিচ করে, তার স্কুল, অফিস, আদালত, বিভিন্ন জায়গায় রিচ করে একটা মানুষ সম্পর্কে জানবার চেষ্টা করে। সেই জিনিসটা আমার ধারণা আমাদের দেশে মিডিয়াতে আজকে আমাদের সময় যতখানি ছিল, এখন প্রবণতাটা একটু মানে ঠিক ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে সেটা কি সাংবাদিকদের যোগ্যতা সামর্থ্যের অভাব, নাকি সরকার একটু হাত একটু শক্ত করেছে? দুই দিকেই মানে সাংবাদিকদের যোগ্যতা সামর্থ্য কমেছে, আবার সরকারও। হ্যাঁ, কারণ যেহেতু কিন্তু ইকবাল ভাই তো সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, তো 85 সালের সম্পাদক ইকবাল ভাই আর 2016 সালের সম্পাদক ইকবাল ভাই, উনি পার্থক্যটা কেন? অনেক কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে আপনার। কারণ আপনি 2085 সালে, আমি যেটা বলছি যে আমরা সমাজটাকে কেউ বোঝার চেষ্টা করি না। 2085 সালে কিন্তু 1985 সালে আপনার শত্রু কে ছিল? মিডিয়াকে যদি আপনি ওইভাবে ধরেন, এক সরকার, সেই সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দল সবাই একটা জায়গায় দাঁড়িয়েছিল। আজকে কিন্তু রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কাজে মিডিয়া কিন্তু একটা প্রতিকূল অবস্থানের মধ্যে দিয়ে মিডিয়াকে যেতে হচ্ছে। মিডিয়া সেই মিত্রটা কিন্তু আগের যে মিত্র ছিল সেই মিত্রের অবস্থান পরিবর্তন করে। এই ব্যাপারে একটু একটা মতামত একটু জেনে নিয়ে আমি পরের প্রশ্নে যাই। আমি তো বললাম যে পরিবর্তনশীল সমাজ পরিবর্তন হচ্ছে, রাজনীতি পরিবর্তন হচ্ছে, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, সাংবাদিকদের যোগ্যতা সামর্থ্য কমেছে সে ব্যাপারে আপনি একমত কিনা? না, যোগ্যতা সামর্থ্য এবং সরকার তার মুঠি, যেটিকে আমরা বলি আয়রন ফিস্ট, সেটি আরো শক্ত করেছে। না, আমি সরকার সবসময় কিন্তু আয়রন ফিস্ট রাখবে, এটা দুনিয়ার সব জায়গাতে আছে। কিন্তু গণতান্ত্রিক ফ্রান্সে দেখেন, তারা যখন হয়েছে তারা ইমার্জেন্সি দিচ্ছে, দিচ্ছে, তারপরে তারা বিভিন্ন রেস্ট্রিকশন ইম্পোজ করছে। আমেরিকাতেও আছে, বিবিসিতেও আছে, কিন্তু তার মধ্য দিয়েই কিন্তু মিডিয়া তার কাজটি করতে হবে। একসময় যখন আমাদের দেশে মার্শাল ল ছিল, তখন কি গণমাধ্যম কাজ করেনি? পত্রিকাতে আপনি কাজ করেননি? যে তখন আমাদের শত্রু এক ধরনের ছিল, মানে একরৈখিক শত্রু ছিল। আমার কথাটা হলো যে পরিবর্তনশীল ইয়েতে আমাদেরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আজকে শুধুমাত্র আমি তদন্তকারী সংস্থাসমূহের কাছ থেকে, হ্যাঁ আমার অধিকার আছে, যে আইন আছে, আমি তার কাছ থেকে তথ্য আমার পাওয়ার প্রয়োজন আছে বা দিতে বাধ্য তারা। পাশাপাশি আরেকটা আছে যে আমিও একজন, যদি আমি কোনো তথ্য না পাই, আমি তো একটা স্বাধীন সংস্থা হিসাবে আমি কিন্তু আমার দর্শকের কাছে, আমার পাঠকের কাছে আমি কিন্তু দেবো। যেমন ধরেন আপনি কোনো তথ্য পেলেন না, কালকে কি আপনি ইন্ডিপেন্ডেন্ট টিভি বন্ধ করে দিবেন? না, দিচ্ছি। আমরা যেগুলি খবর দিচ্ছি সেগুলি হচ্ছে যে মানে অনেকটা সিসিমপুর সংবাদের মতো সংবাদ দিচ্ছে। কিন্তু আপনি দেখেন ইকবাল ভাই, আমি একটা বলি যে আমাদের একটি পত্রিকার একজন সাংবাদিক, তিনি খুবই তরুণ সাংবাদিক, তিনি 3জন জঙ্গির বিচার হচ্ছে না বলছেন, এবং তাকে তার এই সংবাদ ছাপা হওয়ার পরে তাকে তার মিত্রদের কাছে খবর পাঠাতে হচ্ছে, যে বন্ধুদের কাছে খবর পাঠাতে হচ্ছে যে তাকে পুলিশ আটকে রেখেছে, গ্রেফতার করেছে বা গ্রেফতার করবে, তার বিরুদ্ধে মামলা দিবে, এরকমটা শুনতে পাচ্ছেন। আপনি এগুলিকে কিভাবে দেখবেন? এটা কিন্তু প্রত্যাশিত নয়, এটা অনাকাঙ্ক্ষিত। তবে একটি কথা আছে যে আমি সাংবাদিক হয়েছে বলেই আমার একেবারে কোনো ঝুঁকি থাকবে না, তাও কিন্তু না। আমাকে কিন্তু ঝুঁকির মধ্য দিয়েই আমাকে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং সেই সাহসটাও কিন্তু আমাকে নিতে হবে। কারণ স্বাধীনতাটা এমন একটা জিনিস, কেউ স্বাধীনতা আমাকে দিয়ে যাবে না। কিছু স্বাধীনতা আমি প্রক্রিয়ার মাধ্যমে পাবো, কিছু স্বাধীনতা আমাকে নিজে অর্জন করে নিতে হবে। এখানে আমি একটু যোগ করি ওর সঙ্গে, যে এই যে বলছেন যে স্বাধীনতা অর্জন করতে হয়, নিতে হয়, এইটি বোধহয়
ঠিক পুরোপুরি গ্রহণযোগ্য না। ওই যে আপনি বললেন যার কথা, সমস্যাটা কোন জায়গায়? সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে, পুলিশ তার ব্যর্থতাকে ঢাকতে চাইছে। সেই জন্য যে 3 জন জঙ্গির বিচার হচ্ছে না বলে রিপোর্টের কারণে পুলিশ ক্ষিপ্ত হয়েছে। আপনি পুলিশকে একটা অপ্রতিহত ক্ষমতা দিয়ে দিচ্ছেন, সেখানে সরকারের যে সিভিল ক্যারেক্টারটা আছে সেই সিভিল ক্যারেক্টারটা আর এখানে ফাংশন করছে না। এখন সে ওই রিপোর্টটা করে কি অন্যায় করেছে? সে, আমি তো মনে করি সে সরকারকে এক অর্থে সহায়তা করেছে, যার ফলে পরবর্তী পর্যায়ে সে বলেছে যে বিচারটা হচ্ছে না, কেন হচ্ছে না সেই কারণগুলো বলেছে, কিন্তু প্রসেসের মধ্যে দায়ী হয়ে গেছে পুলিশ, যে কারণে পুলিশ তার উপরে খড়গহস্ত হচ্ছে। কিন্তু একই সঙ্গে যোগ করেন আপনি সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো হচ্ছে গত কয়েকদিন ধরে, পুলিশ কাকে ধরতে পারছে? সোশ্যাল মিডিয়া কাউকে তো ধরতে পারছে না। আমার মনে হয় যে এই ব্যাপারটি নিয়ে ইকবাল ভাই, আমি যেটি আসলে স্পেসিফিক আপনার কাছে একটু 30 সেকেন্ডে জানতে চাইবো, কারণ প্রশ্নটি করার জন্য, যে আমি আমার মনে আছে 2002 বা 3 সালে আমি রিপোর্ট করতে পেরেছিলাম যে রমনা বটমূলে জাল সার্টিফিকেট দিয়েছেন যারা জামিন হয়েছে, জাল সার্টিফিকেট দিয়ে তাদেরকে জামিন করে নিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি তখন আইনমন্ত্রী। আমি তখন সেই রিপোর্ট করতে পেরেছি, কিন্তু মানে আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়নি বা কিছু বলেনি। মানে এখন কি আমি এটা করতে, সেটা যদি বলেন তাহলে আবার ফিরে যেতে হবে গোড়াতে। সেটা হলো আপনি যদি সহনশীলতা সরকারের মধ্যে বলুন বা যারা দেশ পরিচালনা করেন, শুধুমাত্র যারা সরকারে থাকে তারাই শুধু দেশ পরিচালনা করেন না, সরকারের বাইরেও যারা থাকেন, কখনো সরকারে থাকেন কখনো সরকারের বাইরে থাকেন, তারাও কিন্তু দেশ পরিচালনা করেন। সব জায়গাতে কিন্তু একটা মানে অসহিষ্ণু ভাব বা সব জায়গাতে একটি অসহযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু সেই জায়গাটাতে আবার আরেকটা আছে, আমাদের মিডিয়ার মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের এজেন্ডা নিয়ে অনেকে কিন্তু কাজ করেন। চৌধুরী, জঙ্গিবাদ ঠেকাতে বিএনপি কে সঙ্গে নিলে সরকারের কি কোনো সমস্যা আছে কিনা? বিএনপি নিজেই ঐক্যের আগ্রহ দেখাচ্ছে এই বিষয়ে, এবং এমনকি 19টি জনসভা তারা করার কথা বলছে, সেটার মধ্যে প্রধান এজেন্ডা সরকার পতন থাকবে না, তাদের প্রধান এজেন্ডা থাকবে জঙ্গিবাদের বিষয়ে ঐক্য। সেইখানে তাদেরকে নিলে সমস্যাটা কোথায়? সমস্যা একটি, সেটি হলো বিএনপি জামাতকে নিয়ে যেভাবে আছে, সেই জামাত, আপনার নিশ্চয়ই মনে আছে আজকে জঙ্গিবাদের প্রশ্নে জাতীয় ঐক্যের প্রশ্ন আসছে, কিছুদিন আগে কিন্তু এটাও ছিল যে দেশে একটা সুস্থ রাজনীতি এবং সুষ্ঠু নির্বাচন ইত্যাদি প্রশ্নেও কিন্তু একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কিন্তু একটা চাপ ছিল। এবং সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটা বলেছিলেন যে এই জাতীয় ঐক্যমত হবে, তবে বিএনপিকে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। শুধু তিনি বলেননি, আমরা আমাদের যারা বন্ধু রাষ্ট্রের যে ডিপ্লোম্যাটরা, যারা বিভিন্ন সময় আমাদের গণতন্ত্রের জন্য তারা উদ্বেগ প্রকাশ করেন এবং তারা ভূমিকা রাখার চেষ্টা করেন, তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে, বিএনপিকে বলেছে যে জামাতকে ত্যাগ করার জন্য। কিছুদিন আগে বিএনপির চেয়ারপারসন তার লাইক মাইন্ডেড যারা সুশীল বা বুদ্ধিজীবী তাদের সাথে আলোচনা করেছেন, সেখানেও কিন্তু এই দাবিটি এসছে। আজকে জামাতকে সাথে নিয়ে, কারণ জামাতের যে ইতিহাস 71 থেকে এখন পর্যন্ত, সেই ইতিহাস কিন্তু সন্ত্রাসের ইতিহাস। কিন্তু ইকবাল ভাই, আপনারা যারা আওয়ামী লীগের কে পরামর্শ দেওয়ার জায়গায় আছেন, সেই যে নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু জামায়াতকে নিষিদ্ধ করার দাবি আরো অন্তত 5-6 বছর ধরে উঠেছে। না, জামাতের নিষিদ্ধ, এবং সেটা যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যায়, সেটা ব্যারিস্টার শফিক আহমেদ বারবার বলেছেন, যে কোনো সন্ত্রাসী সংগঠন নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যায়। জামায়াতকে না, একটি জিনিস যেটা হলো যে জামাতকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আইনগত কি আছে না আছে, সেটি নিয়ে সরকারের ভিতরে বিভিন্ন আলোচনা আছে। কিন্তু জামাত তো নিষিদ্ধ ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর যখন আমরা দেশ স্বাধীন হলো, তখন কিন্তু আমাদের জাতির পিতা এই ধর্মভিত্তিক জামাতকে বা ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করেছিলেন। কারা এই ধর্মভিত্তিক রাজনীতিকে আবার পুনর্বাসিত করেছেন, এই যখন 75-এর পরে জাতির জনকের হত্যার পরে তারা করেছেন। আজকে আপনাকে জানতে চাই যে বিএনপি যা যা কিছু করেছে তার অনেক কিছু তো আওয়ামী লীগ করছে না। জামায়াতকে রাজনীতি করতে দিয়েছে বলে জামায়াতকে রাজনীতি করতে দিচ্ছে কেন? বিএনপি যা যা কিছু করেছে তার উল্টোটাই তো আওয়ামী লীগের করা উচিত। আজকে কিন্তু জামাতকে অনেকটাই কিন্তু সরকার আজকে জামাতকে যেভাবে বিভিন্ন ভাবে তাদের বিচার করে, অর্থাৎ মানবতা বিরোধী যে বিচার করছে, সেই বিচারে আমিরের পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এই প্রক্রিয়ায় আজকে জামাতকে যেভাবে আওয়ামী লীগ বা সরকার যেভাবে তাদেরকে
মানে পর্যুদস্ত করছে এবং তাদের শুধু চেহারা- জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না, শুধু যাতে জামায়াত এবং বিএনপি কে একই ব্র্যাকেট বন্দি করা যায় সেই কারণে না, এরকম। এখানে যেটা আছে যে কোনো এইটা একটা politics। যে কোনো রাজনীতিতে বলেন বা সরকার পরিচালনায় বলেন, মুখের কথাটা যত সহজে বলা যায় কিন্তু কার্যকর ভূমিকা সেইভাবে তখন নেওয়া যায় না। এই জামাতকে নিয়ে, জামাতকে তো আজকে জামাত একটা প্রতিষ্ঠিত পার্টি করা হয়েছে, জামাতকে এমনকি তাদেরকে পতাকা দিয়ে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছিল এবং তাদেরকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে এবং সেখান থেকে আজকে যে জাতীয় ঐক্য, বিএনপি নিজেও আজকে কিন্তু এই জাতীয় ঐক্যের প্রশ্নে জামাতকে বাদ দেবে কি দেবে না এই ব্যাপারে কিন্তু বিএনপির ভিতরেও কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। বিএনপির ভিতরের বিতর্কটি আমরা সামনে দেখতে পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগের বিতর্কটি আমি বুঝতেই পারছি না যে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে কি অসুবিধা থাকতে না, পারে। এবং আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, একাধিক দায়িত্বশীল ব্যক্তি আমাদেরকে অনেক মার্চ, অনেক ডিসেম্বর দেখিয়েছেন এবং বলেছেন যে আমি অন্তত 3-4 বছর ধরে জানি যে অনেক মার্চ, অনেক ডিসেম্বর। আওয়ামী লীগ যতটুকু আজকে জামাতের ব্যাপারে যে অ্যাকশন গুলো নিয়েছে, বিচার থেকে শুরু করে জামাতের বিভিন্ন কর্মকাণ্ডকে বন্ধ করা, তাদের গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিয়েছে, হয়তো এমন একটা পরিবেশ পরিস্থিতি আরো তৈরি হবে যখন জামাত নিজেই জামাতের কর্মকাণ্ডগুলো জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হবে এবং আইনগতভাবেও হয়তো তখন দেখা যাবে, আইনগতভাবেও হয়তো দেখা যাবে যে তখন বন্ধ হয়ে যাবে। একজন বিশ্লেষক হিসেবে যারা মাহফুজুল্লাহ আপনাকে জানতে চাইবো যে আসলে বিএনপির জন্য জামায়াত কতটা দরকার, যে জামাত বিএনপি নির্বাচনী জোট জামাত বিএনপির সঙ্গে করছে অথচ নির্বাচনী অংশ নিতে পারবে না জামাত, এটি কতটা জরুরি? আসলে কথাটা শেষ জায়গা থেকে শুরু করি যেখানে উনি বলছিলেন, সেটা হচ্ছে যে আপনি গণতান্ত্রিক সরকার, আরেকটি রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত অনুমোদিত রাজনৈতিক দল আছে ততক্ষণ পর্যন্ত তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবেন না। আপনাকে সমালোচনা সহ্য করতে হবে যে আপনি অগণতান্ত্রিক আচরণ করছেন। এটা জামাতকে ডিফেন্ড করা বা জামাতকে ক্রিটিসাইজ করার বিষয় না। জামাতকে পিটিয়ে ঠেঙ্গিয়ে নানান রকম ভাবে আপনি জামাতকে পর্যদস্ত করছেন, তো তাহলে এটা আপনি অগণতান্ত্রিক আচরণ করছেন, আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। এক। দ্বিতীয় হচ্ছে জাতীয় ঐক্যের প্রশ্নে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি যেটা মনে করি যে বিএনপিকে, তিনি শুধু বিএনপিকে যদি আহ্বান করতেন যে আসুন, তারপর যদি বিএনপি না আসতো তাহলে বিএনপির পলিটিক্সকে এক্সপোজ করা যত সহজ হতো আওয়ামী লীগের পক্ষে, এখন কিন্তু সেটা সহজ হচ্ছে না। 3 নম্বর হচ্ছে জামাতকে ছাড়বার কথা বলছেন, তো জামাতকে ছাড়বার কথা বললে বিএনপি যদি একটা, আমি এটা আলোচনা হিসেবে বলছি, বিএনপি যদি বলে যে হ্যাঁ আমরা ছেড়ে দেব, আপনাকে নিশ্চয়তা দিতে হবে আপনি জামাতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন না। কারণ হেফাজতের সঙ্গে আমরা দেখেছি কি করে দিন বদলের সঙ্গে সঙ্গে হেফাজতের সঙ্গে নতুন করে গাঁটছড়া বেঁধেছে আওয়ামী লীগ। কাজেই এগুলো একটা কথা যেন ইকবাল সামাদজি বলেছেন যে রাজনীতিতে কখন কি বলা, মানে একসময় বললে এটা পরবর্তী পর্যায়ে এত সহজ না বিষয়টা। আওয়ামী লীগ কখনোই জামাতকে ব্যান করবে না, নিষিদ্ধ করবে না। কারণ হচ্ছে যেই মুহূর্তে আপনি জামাতকে নিষিদ্ধ করবেন আরো অনেকগুলো রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ করতে হবে যাদের বিরুদ্ধে এই একই রকমের ধর্মাশ্রয়ী রাজনীতি করবে। সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাতকে নিষিদ্ধ করা যায় যেটি সংবিধানিক ম্যান্ডেট দেয়া আছে। না, এটা তো হচ্ছে আমাদের প্রাক্তন আইনমন্ত্রীর বক্তব্য বা আরো অনেকেই মনে করেন, কিন্তু তার আগে তো সরকারকে ঘোষণা করতে হবে যে জামাত সন্ত্রাসী সংগঠন। সরকার বারবার বলছে, সরকারের প্রত্যেকটা জায়গায় শীর্ষ পর্যায় পর্যন্ত বলছে যে জামায়াত এটি সন্ত্রাসী সংগঠন। আপনি নিজে সরকারের সঙ্গে জড়িত ছিলেন, মানে সরকারি চাকরির সঙ্গে, না আমি ব্যক্তিগতভাবে বলছি না, মানে চাকরি হিসাবে আপনি খুব ভালো করে জানেন মুখের কথা আর ফাইলের নোট, ফাইলের সিদ্ধান্ত এক জিনিস না। রাজনৈতিক নেতারা মুখে অনেক কথা বলেন, বলেই যে আপনি একটু আগে বললেন যে আপনি অনেক মার্চ, অনেক ডিসেম্বর দেখেছেন, তো সরকারের কোন পর্যায়ে মন্ত্রীরাই তো বলেছেন, মন্ত্রীরা বলেছেন, সিনিয়র মন্ত্রীরা বলেছেন, তো হয়েছে কিছু হয়নি। আমি সেই জন্য বলছি যে সরকারের জন্য এটা হচ্ছে পলিটিক্যাল স্টান্ট, কারণ জামাতকে নিষিদ্ধ করতে গেলে আরো অনেক রকমের জটিলতার মধ্যে সরকারকে পড়তে হবে। সরকার এটাই যে আপনি যেটা বললেন, সরকার চাচ্ছে যে জামাতকে বিএনপির সঙ্গে ব্র্যাকেট বন্দি করে এই যে একটা মানে প্রচারণা বিএনপি বিরুদ্ধে, এইটাকে অব্যাহত রাখবার জন্য। কিন্তু তারপর আমি যেটা মনে করি যে সরকার যদি বা আমাদের প্রধানমন্ত্রী যদি বিএনপিকে বলতেন যে আসুন
আপনারা আসুন, শুধু বিএনপি কে যে আপনাদের সঙ্গে আমরা বসে কথা বলি তাহলে, কারণ আলোচনাটা তো বিএনপি কিন্তু কিন্তু বাদল ভাই, আমি একটা লাইন খালি যোগ করে দেই, বিএনপি কিন্তু 20 দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানায় নাই, বিএনপি কিন্তু বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। জি জি, আমি শুধু এই প্রশ্ন করতে চাই যে জামায়াত যদি রাজনৈতিকভাবে ভুল করে থাকে, যেটি ডক্টর জাফরুল্লাহ বলছেন, জামায়াত যদি রাজনৈতিকভাবে শুভ বুদ্ধির আশায় প্রফেসর এমাজউদ্দিন আহমেদ থেকে থাকেন, তাহলে জামায়াতকে জামায়াতের 71-এর ভূমিকার বিচার করার দায়, নিষিদ্ধ করার দায় কেবলই কি আওয়ামী লীগের? একটি মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপির কি কোনো দায় নাই জামায়াতকে ছেড়ে দেওয়ার? আবার সেই পুরনো তর্কে যাচ্ছেন। আমি তো বলছি যে এখানে দেয়ার ইজ এ পলিটিক্যাল ইকুয়েশন, তো বিএনপির কিছু দায় থাকা উচিত। না না, তার দায় তো ঠিক আছে, বললাম তো, সরকার বলুক যে সরকার জামাতকে নেবে না, বিএনপি জামাতকে ছেড়ে দেবে, আপনি ইকুয়েশনটাকে ওই জায়গায় আনেন, ওই জায়গায় তো আপনি আনতে পারছেন না। সরকার মানে আওয়ামী লীগ কারণ হেফাজত, আমি সেই জন্য হেফাজতের উদাহরণ দিলাম, জামাতকে সঙ্গে নেওয়ার সাথে সাথেই তো আওয়ামী লীগ সরকার একটা ধ্বংস কিচ্ছু হবে না। হেফাজতকে নিয়েছে, কি করেছেন আপনারা? কিছু বলেছেন? অরাজনৈতিক সংগঠন হেফাজতকে নেওয়া হয়েছে ধর্মের নাম করে। মহিউদ্দিন, জামাত ইসলামকে ধর্মের নাম করে আমি আপনাকে বলি, হেফাজতকে যেই রকমের অভিযোগ আপনি হেফাজতের বিরুদ্ধে করেছেন, হ্যাঁ, যেই রকমের অভিযোগে হেফাজতকে অভিযুক্ত করেছেন, ঢাকা শহরকে নাকি একেবারে শেষ করে দিয়েছেন। হেফাজতের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ ডাবল ফেস ছিল সব সময়। হেফাজতকে এই সংগঠনের এই সমাবেশের অনুমতি মতিঝিলে আওয়ামী লীগই দিয়েছে 5 মে এখন ঢাকায় ঢুকতে, এবং তাদের সাথে যোগাযোগও করেছে আওয়ামী লীগ সেই সময়। ইকবাল ভাই জানেন যে হাসান মাহমুদ, আপনি কি কিছু তিক্ত কথা এখানে আনতে চান? আমি এখানে তিক্ত কথাগুলো আনতে চাই না, কারণ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে আপনি যেভাবে প্রচারণা করেন এবং ইসলামী ব্যাংকের কাছ থেকে যেভাবে অর্থ সাহায্য নেন, দুটো তো একসঙ্গে যায় না। কাজে আমি সেজন্য বলছি যে আমি তিক্ত কথাগুলো এখানে আনি, আমি পলিটিক্সটা বলতে চাচ্ছি। পলিটিক্সটা হচ্ছে সরকারের দিক থেকে। কিন্তু বদলে আপনি কি আসলে মনে হয় যে আওয়ামী লীগ এই কাজটা করবে, জামায়াত ইসলামীকে বিএনপি ছেড়ে দিলে আওয়ামী লীগ তার সাথে এটা যাবে? মানে বিশ্লেষক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এটা আওয়ামী লীগের জন্য নিজের কবর খোঁড়া হবে কি? না না, কোনো কবর খোঁড়া হবে না। পলিটিক্স জনগণ এটা মেনে নেবে। না না, আমি সেটাই বলছি যে আমি যে পলিটিক্সে যে এখন আমি ছোট্ট একটা উল্টো দিকে যাই, যে এই যে এখন তরুণরা আপনারা বলছেন যে হচ্ছে, জঙ্গি হচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়, কোন শিক্ষক, কোন প্রতিষ্ঠান কি জানতে চেয়েছে যে তরুণরা কেন জঙ্গি হচ্ছে? দেখেন, আপনি যদি প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন যে আপনাদের কাছে জানতে চেয়েছেন, কার কাছে? সাংবাদিকদের কাছে। সাংবাদিকরা কিছুতেই জানতে পারবে না। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব। তারা তো ক্লাসে একটা র্যান্ডম, আপনি জানেন আজকে ক্লাস হচ্ছে, এই মুহূর্তে একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে তুমি একটা করে জবাব লিখে দাও যে কেন হচ্ছে। একদিনে আপনি সারা দেশে আপনি একটা স্যাম্পল সার্ভে করে ফেলতে পারতেন যে তার মনটা কোন জায়গায়। আপনি তার মনটা জানার চেষ্টা করেছেন কোনো সময়? মনটা জানার চেষ্টা করেন নাই। এটা হচ্ছে ওই পলিটিক্সটা, সবসময় এই পলিটিক্স গুলোকে জিয়ে রাখতে হয়। সেটা হচ্ছে আপনি যদি তার মনটা জানতেন, মনটা জানলে কিন্তু আপনি অন্য রকমের ব্যবস্থা গ্রহণ করতেন। আপনি বিরতির পরে একটু বেশি করেই বলেন, কারণ অনেকগুলি বিষয় মাহফুজুল্লাহ ভাই সামনে নিয়ে আসছে। আমি দেখছিলাম যে আপনি মনে মনে নোট নিচ্ছেন, আমরা একটু আপনার কাছে শুনতে জানাবো। মাহফুজুল্লাহ অনেকগুলি বিষয় সামনে নিয়ে আসছিলেন, সেই সব বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন। না, আমি একটা জিনিস শুধু বলতে চাই যে মাহফুজুল্লাহ যেটা বলেছে যে যদি বিএনপি জামাতকে যদি ছেড়ে দেয়, এই গ্যারান্টি চাচ্ছে, বা এই গ্যারান্টি তারা হয়তো চায় যে আওয়ামী লীগ তাদেরকে গ্রহণ করবে না। আওয়ামী লীগ কি আর প্রমাণ করবে যে জামাতকে তারা নেবে কি নেবে না? যে বিচার আওয়ামী লীগ শুরু করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছে, সেখানে বিশ্বের অনেক জায়গা থেকে তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, দেশের ভিতরে অনেক কিছু করা হয়েছে, তারপরেও তিনি কিন্তু জনগণের কাছে দেয়া তার অঙ্গীকার অনুযায়ী আজকে বিচার অনুষ্ঠিত করছে। আমি যেখানে এখানে মাহফুজুল্লাহ ভাইয়ের কথা লিখে রেখেছি, সেখানে শুধু একটি কথা মাহফুজুল্লাহ ভাই সরাসরি বলেছেন। মাহফুজুল্লাহ ভাই সাধারণত এরকম প্রান্তীয় কথা বলেন না, কিন্তু সরাসরি বলেছেন যে আওয়ামী লীগ কখনোই জামায়াতকে ব্যান করবে না। না, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি একটি কথা বলতে চাই, সেটি হলো যে লাস্ট ওয়ার্ড বলে কোনো জিনিস নেই। যদি আওয়ামী লীগ কালকে জামাতকে যদি ব্যান করে, তখন আপনি কি বলবেন? মাহফুজুল্লাহ ভাই বলবেন যে তার ভুল হয়েছে, কিন্তু সেই সময় হয়তো আসবে, এটুকু শুধু বলতে পারি। তবে আমি কনভিকশন নিয়েই বলছি যে আওয়ামী লীগকে আর কি বলে, বা শেখ হাসিনাকে আর কি বলে প্রমাণ করতে হবে যে জামাতের সাথে গাঁটছড়া বাঁধাটা আওয়ামী লীগের জন্য নীতিভ্রষ্ট হওয়া? এটি হলো প্রশ্ন। যে একটি জিনিস, পানি এবং কি বলে তেল যেমন ভাবে হয় না, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে, যারা আর যে দলটি স্বাধীনতা এনেছে, তার সাথে কোনোভাবেই কিন্তু এই রাজনীতির
হতে পারে না। এবং সেই জায়গাটাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রমাণ করেছে এই যুদ্ধ অপরাধীদের বিচারের মধ্য দিয়ে। এটা যারা আজকে স্বীকার করছেন না তারা প্রকারান্তরে আওয়ামী লীগ যা ভালো কাজই করবে। আরেকটা জিনিস আমি বলি, আমি এটা এভাবে বলতে পারি, যারা আওয়ামী লীগের বিরোধিতা করছেন তাদেরকে আপনারা একই কথা বা এক জায়গায় কথাটিতে আনছেন। আমি আরেকটা যদি আপনারা সবাই কিন্তু মন থেকে আপনাদের অভিনন্দন জানিয়েছি আপনারা যুদ্ধ অপরাধ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো বিএনপি আওয়ামী লীগ কি করবে না করবে আমি সেই প্রশ্নে যাচ্ছি না। বিএনপি মনে করে কিনা যে জামাতকে রেখে তার রাজনীতি ভালো কি খারাপ, জনগণের কাছে জবাবদিহিতে তিনি কি জবাবদিহিতে আছে কি নেই। ফরগেট আওয়ামী লীগ কালকে জামাতকে, আমার মনে হয় বিএনপির কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবে, কিন্তু আমি যে বিএনপিতে দেখি যে মতিউর রহমান নিজামীর ফাঁসি হওয়ার পরও বিএনপি কোনো প্রতিক্রিয়া জানায়নি। যাই হোক, আচ্ছা, ওই যে একটা কথা উনি আবার মানে জনাব ইকবাল বলছেন যে শেষ কথা বলে কিছু নাই, তো শেষ কথা নাই এটা কেন বললাম, হয়তো অনেকে মনে করবে যে এটা একটা অর্থহীন আলোচনা, সেটা না। যেমন ধরেন 1991 সালে সবাই বলেছিল না যে স্বৈরাচারের সঙ্গে কোনো ইয়ে হবে না, আপোষ হবে না, কোনো সম্পর্ক হবে না, হ্যাঁ রূপরেখায়। তারপরে আমাদের তথ্যমন্ত্রী তো এরশাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু রাজনীতির যে দোলাচল, রাজনীতির যে বাতাবরণ, আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি না। আমি সেজন্যই বলছি আর কি, যে এই রাজনৈতিক অভিজ্ঞতাগুলোর আলোকে বলছি, আপনি জামাতের 10 জনকে ফাঁসি দিলেন, এবং আমি সবসময় বলে আসছি এক দুটা কথা, যে এই কয়েকজনের ফাঁসির শেষে পরে কিন্তু ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, এই স্লোগান, যুদ্ধাপরাধীর বিচার চাই, এইটা প্রকাশ্যে আমরা গত 2-3 বছরে যত প্রকাশ্যে যতভাবে বলেছি, যতভাবে স্লোগান তুলেছি, আপনি 6 মাস পরে কিন্তু এই স্লোগান আর এইভাবে আপনি শুনতে পাবেন না, তখন ভিন্ন স্লোগান আসবে। কারণ এরপরে এখন যাদের বিচার হচ্ছে এরা দেয়ার নোবডি, লিটারেলি দেয়ার নোবডি। যাদের বিচার হওয়াটা সিম্বলিক ছিল, যারা ওই রকম ভাবে জাতীয়ভাবে ছিলেন, তাদের আপনার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, আর বোধহয় আর 2টো ফাঁসি বাকি আছে, হয়ে যাওয়ার পরে এই স্লোগান এক্সস্টেড হয়ে যাবে, এই স্লোগানের আর তখন কোনো প্রয়োজন থাকবে না। আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো ঠিক আছে, আওয়ামী লীগ কালকে যেটা মাহফুজুল্লাহ বললেন যে আওয়ামী লীগ যদি কালকে জামাতকে আবার নিয়ে নেয়, আওয়ামী লীগ জামাতকে নিলে পরে কি তার কনসিকুয়েন্স হবে সেটা আওয়ামী লীগ বুঝবে। বিএনপি মনে করে কিনা যে জামাতকে রেখে তার সুস্থ রাজনীতি বা জাতীয়তাবাদী রাজনীতি বা সন্ত্রাস বিরোধী রাজনীতি সেটি সঠিক আছে কিনা। আজকে কে কি করবে, আমি একটা ভালো কাজ করব, সেটি আপনি কিভাবে নেবেন, তার থেকে বড় জিনিসটা হলো আমার নিজের ভিতরে এই ভালো বোধটা পজিটিভ আছে কিনা। এটি মাহফুজুল্লাহ ভাই বলবেন কিনা জানি না। মাহফুজুল্লাহ ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনি যদি এইটি একটু আলাপ করেন। আমার মূল প্রশ্নটি হচ্ছে যে জঙ্গি হামলার পেছনে দেশে যে গণতন্ত্রের ঘাটতি থাকার বিষয়টি সামনে আনছে বিএনপি বারবার, জঙ্গিবাদের সাথে রাজনৈতিক পরিস্থিতি জড়িয়ে ফেলাটা আসলে আপনি যৌক্তিক মনে করেন কিনা? বিএনপির জন্য রাজনীতির এই অবস্থানটা একটু ঝুঁকিপূর্ণ কিনা? কারণ আমরা দেখছি জঙ্গিরা বিএনপির মতো গণতন্ত্র চায় না, তারা চায় খেলাফত, যেটা বিএনপির সাথে আসলে মেলে না হিসাবে। তবু বিএনপি বলছে যে তারা ক্ষমতায় আসলে বা আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে আর এই জঙ্গিবাদ থাকবে না। সেটা তারা কিভাবে বলে? তন্ত্রের ঘাটতি থাকার বিষয়টি যে সামনে আনছে বিএনপি, সেটা জঙ্গিবাদের সাথে রাজনৈতিক পরিস্থিতি জড়িয়ে ফেলাটা একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে কিনা? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ঝুঁকিপূর্ণ, কারণ আমি মনে করি যে জঙ্গিবাদের যে বিষয়টি, এটি মূলত রাজনৈতিক বিষয়, এটি শুধুমাত্র প্রশাসনিক বিষয় না। আপনি 10 জনকে ধরে জেলে দেবেন, ফাঁসি দেবেন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই যেমন ধরেন আমি এই প্রসঙ্গে বলি যে সম্প্রতি তুরস্কে যে ঘটনাটা ঘটেছে, এটা ব্যর্থ হয়েছে, কিন্তু এর জের কিন্তু থেকে যাবে অনেকদিন যদি তুরস্ক রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা না করেন এরদোয়ানের সরকার। ঠিক এই জঙ্গিদের বিষয়টাও কিন্তু এখানে যেহেতু সময় কমাতে আলোচনা করা তো এখন যাবে না, জঙ্গিদের বিষয়টা কিন্তু রাজনৈতিক বিষয়, এবং এই রাজনৈতিক বিষয়কে আপনাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এটি খুব পুরনো প্রবাদ আমাদের সমাজে আছে, বদ্ধ জলাশয়ের জল কিন্তু পচে যায়, বহতা নদীর জল কিন্তু কখনো পচে না। আপনি সমাজকে যদি বন্ধ করে রাখেন, মানুষের চিন্তা চেতনা গণতান্ত্রিক অধিকারকে যদি আপনি সাসপেন্ডেড করে রাখেন, মানে আমি বলছি যে নিষিদ্ধ না, সাসপেন্ডেড করে রাখেন, অটোমেটিক্যালি সেটা পচবে, পচে গেলে তখন সেটা অন্যদিকে যায়। কিন্তু মঞ্জুর ভাই, আমি একটা জিনিস জানতে চাই যে যেটি হচ্ছে আমার অন্য দিকে থেকে কিছু প্রশ্ন যে আমার কাছে আসে, যে এই সরকার তো আসলে বদ্ধ নদী করে রাখছে মুক্ত চিন্তাকেও, যেটাকে আমি মুক্ত চিন্তা বলছি সেটা আপনি বুঝতে পারছেন। তো সেই মুক্ত চিন্তাকে তো আসলে গভর্নমেন্টে বন্ধ করে রাখতে একরকম বাধ্য হচ্ছে। গভর্নমেন্ট যারা লেখালেখি করছেন তাদেরকে জোর করে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, কারো কারো বিরুদ্ধে জেলে নিচ্ছেন। ওইখানেই তো
মানে ডাইকোটমি অফ দি হোল থিং। একদিকে বলা হচ্ছে যে এই ব্লগাররা যা খুশি লেখে এটা গ্রহণযোগ্য না, ধর্মের বিরুদ্ধে কোনো কিছু করা হবে না, আবার এরকম ভাবে মেরে ফেলবে সেটাও গ্রহণযোগ্য না। এই যে ডিকোটমির কারণে, কারণ আমরা ধর্মটাকে কিন্তু কোন কনটেক্সটে কিভাবে প্লেস করব আমাদের জীবনে, এইটা আমাদের কাছে খুব পরিষ্কার না, সেটা হচ্ছে সমস্যা। যেমন ধরেন ছোট্ট একটা কথা বলি, আমরা সবসময় বলি না যে লাকুম দিন হুকুম ওয়ালিদিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তার আগে যে লাইনগুলি আছে সেগুলি বলেন না কেন? আগে দুইটা লাইন আছে, কিন্তু আগে দুইটা লাইন হচ্ছে তুমি যার উপাসনা করো আমি তার উপাসনা করি না, আমি যার উপাসনা করি তুমি তার উপাসনা করো না। এই যে বৈপরীত্যের মিলন, ইউনিটি অফ অপোজিটস, এইটাকে মাথায় রাখতে হবে। এটাকে মাথায় না রেখে এখন যেটা একটা শুরু হয়েছে ধর্মের সব খারাপ, এটা কিন্তু আবার আরেক সময় গিয়ে এটার একটা ব্যাড ইফেক্ট হয়ে যেতে পারে। আমি কিন্তু কোরআন শরীফে পড়েছি যে এরকম আছে যে আমি যদি চাইতাম, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম তাহলে তোমাদের মানে সব জাতিকে একই রকম করতে পারতাম। আমি যে আলাদা করেছি, আমি যে আলাদা করেছি এটা তো আমার ইচ্ছা দিয়ে। হ্যাঁ না, আমি বলছি যে আমাদের এখানে সমস্যাটা কি, তো সমস্যাটা যেমন আপনি যদি আমাকে বলেন, আমি তো ধর্ম সম্পর্কে বিস্তৃত কোনো আলোচনা করব না, কারণ আমার ধর্ম সম্পর্কে আমার জ্ঞান সীমিত। এখন ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, আরেকটা সমস্যা আছে, এখানে অনেকগুলো মাযহাবের বিষয় আছে, ইন্টারপ্রিটেশনের বিষয় আছে, কাজে এটা এখন আবার লা মাযহাব হয়েছে, কোনো মাযহাবই হবে না। হ্যাঁ, কাজে এটা এত সহজ না কিন্তু বিষয়টা, আমি বলছি যেটা কমপ্লিটলি রাজনৈতিক বিষয়। কিন্তু এই সবগুলি বিষয় যে আসলে মুক্ত বুদ্ধি থাকবে কিনা, ধর্মের সমালোচনাই শুধু থাকবে কিনা, রাজনৈতিক সমালোচনা থাকবে কিনা, এই সবগুলি সমন্বয় কিভাবে করা সম্ভব ইকবাল ভাই? মানে ধরুন আপনারা এখানে আলোচনা সেই বহতা নদীটা আসলে কিরকম হবে? না, যেমন ধরে নিচ্ছি যে বাংলাদেশে তর্কের খাতিরে আপনারা বলেছেন, দাবি করছেন যে এখানে মুক্ত চিন্তা নেই, মুক্ত চিন্তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, ধরে নিয়ে জেল দেওয়া হচ্ছে। আমি ধরে নিলাম যে এটি আপনাদের দাবিটাই সত্য। তাহলে ফ্রান্সে কেন হচ্ছে, লন্ডনে কেন হচ্ছে? সেখানে তো সব মুক্ত। আমেরিকাতে কেন হচ্ছে? শুধু যে গণতন্ত্রের, ওটার কি একটা জবাব আছে না যে ফ্রান্স আমেরিকা তো প্লেয়ার, তারা তো হচ্ছে যে যেইখানে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে সেখানে তারা সক্রিয় অংশগ্রহণ করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ অনেক দিন ধরে রয়েছে। ফ্রান্স ন্যাটোকে নেতৃত্ব দিয়েছে, আমেরিকা তো আমেরিকায়। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ফ্রান্স অনেক বছর ধরে তিউনিসিয়া এবং মরক্কো, ঠিক আছে, ধরে নিচ্ছি যে ফ্রান্স এন্টি ইসলামিক বা মুসলমানদেরকে বিভিন্নভাবে সেটার প্রতিক্রিয়া একটা। বাংলাদেশে কি হয়েছে? কোন মুসলমানকে বাংলাদেশের ধর্মীয় কারণের জন্য সরকার, যে কোনো সরকারি অত্যাচার করেছে বা নির্যাতন করেছে? তাহলে তারা আজকে কেন এই কাজগুলো করছে? এবং ধরে নিলাম যে তারা আর্টিসান হোটেলে তারা আক্রমণ করেছে, সেখানে বিদেশি ছিল। শোলাকিয়াতে যে আক্রমণ করলো সেটা কোন বিধর্মীর বিরুদ্ধে তারা করলো? আজকে তাই প্রশ্নটি হলো, তারা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে নানা ধরনের অন্যায় এবং অসমতার বিরুদ্ধে। এরকম কি হতে পারে? না, মানে আমাকে একটু যোগ্য শোনাচ্ছে কিনা জানি না, কিন্তু অন্যায় এবং অসমতার বিরুদ্ধে তারা তো রাজনীতির কথা বলে কিন্তু তারা যায়নি। তারা কিন্তু এই কথা বলেনি যে আজকে এরকম হতে পারে যে অন্যায় এবং অসমতা থেকে আসলে বিভিন্ন ধরনের সমাজে, আমি ধরে নিচ্ছি যে তারা কি বলেছে, তারা যারা আর্টিসান হোটেলে করেছে তারা বলেছে যে আমরা বেহেশতে চলে যাব। তারা এই কথা বলেনি যে দেশে গণতন্ত্র নাই, সেজন্য আমরা এই ফাইটটি করছি। তাগুতি সরকার এগুলি বলেছে, সেটা তো হলো ধর্মীয় দিক থেকে বলেছে। তারা কিন্তু দেশের সুশাসনের কথা, দেশের রাজনৈতিক যে অস্থিরতার কথা, সেগুলো নিয়ে কিন্তু তারা তাদের কোনো তারা প্রশ্ন তোলেনি। তারা বলেছে যে এই দেশ এখানে ধরেন ভাই যারা ওইটা, এটা তো তারা তো আসলে উপসর্গ, মূল রোগটা কি আমরা, মূল রোগটা এরকম অন্যায় অসমতা। যেমন একটি বিষয় আছে যে অজ্ঞাতনামা ৫,০০০ জনের বিরুদ্ধে মামলা, তারপরে সেই মামলাগুলিকে নিয়ে বাড়ি যায়। আমি একটা জিনিস হলো এখানে যারা এই কাজগুলো করেছেন, ধরুন এই যে সর্বশেষ যে জঙ্গি হামলা শোলাকিয়াতে বা গুলশানে, আপনি দেখুন তাদেরকে যারা এই হামলাটি করেছে, আত্মঘাতী হামলা করেছে, তাদের কোনো পরিবারের ব্যাপারে কিন্তু কোনো সরকারি বা নির্যাতন নেই বা সামাজিক কোনো নেই। তারা এগুলো এক ধরনের মানসিকতার থেকে তারা এই কাজগুলো করেছে। এবং সবচেয়ে বড় জিনিসটি যেটি আপনি বললেন যে আজকে বর্তমান সরকার মুক্ত বুদ্ধি বা মুক্ত চিন্তার পথে বাধাগ্রস্ত করছে। আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান তো দেখি যে বর্তমান সরকার কোন মুক্ত চিন্তা বন্ধ করে দিয়েছে, কাকে মুক্ত চিন্তা করার জন্য নির্যাতন করেছে। একটি বই
ছাপা হয়েছিল একটি জায়গা থেকে একটি অনুবাদ বই, তাদেরকে বই মেলা থেকে শুধু তুলে দেওয়া হয়নি, সেই লোককে প্রকাশকে গ্রেফতার করা হয়েছে। তারপরে আপনি আমাকে আমি এরকম উদাহরণ দিতে পারবো না। আমার কথা হলো যে আপনি যে এক্সাম্পলটি বাংলাদেশের জন্য বলতেছেন, বিদেশেও কি এই মুক্ত চিন্তার লাইসেন্স দেওয়া হয় কিনা? বিদেশেও কিন্তু মুক্ত চিন্তার লাইসেন্স দেওয়া হয়নি। তাই আজকে যদি ফ্রান্সের চার্লি হেবডোর কথা বলেন, চার্লি হেবডো একবার এই মুক্ত চিন্তার নামে আমাদের নবী করিম যা করেছে সেটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই না, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই কিন্তু তাদের অবস্থানটি পরিবর্তন করে বলেছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রচন্ড সমালোচনা করা যায় কিনা, ইংল্যান্ডের যেটি বেশিরভাগ মানুষের ফেট, তাকে প্রচন্ড সমালোচনা করা যায় কিনা? বাংলাদেশে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা কি কম হচ্ছে? বর্তমান সরকারের সমালোচনা কি এই টক শোগুলোতে কম হচ্ছে? ফেসবুকে করার জন্য দণ্ড হচ্ছে। দণ্ড তো হবে, সেটা হলো আরেকটা বিষয়, দণ্ড হওয়া আরেকটা বিষয়, কিন্তু সমালোচনা হচ্ছে, সমালোচনা কিন্তু বন্ধ নেই। কিন্তু এখানে প্রশ্নটি হলো আমরা একটা মানসিকতা, আমরা সেটা হলো কি যে আমরা মনে করি যে বর্তমান সরকার এই নির্যাতন, সরকার এক জিনিস আর নির্যাতন আরেকটি জিনিস। সবচেয়ে বড় জিনিসটা আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে এই যে জামাতের প্রশ্ন, যেটি বারবার প্রশ্ন আসতেছে, আমি নিজে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আর কি কি কার্যক্রম করলে পরে না নিষিদ্ধ না, হ্যাঁ কি কি কাজ করলে পরে প্রমাণিত হবে যে আওয়ামী লীগ কোনোদিনই ইয়ের সাথে, জামাতের সাথে গাঁটছাড়া করবে না? মাহফুজুল ভাই, আমরা আপনার একটা ছোট্ট জবাব দিয়ে দিই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগই বলেছে জামাত সম্পর্কে যা কিছু বলার, খারাপ সমস্ত কিছু, সেখানে হচ্ছে যে, এবং আওয়ামী লীগের নেতারাই বলেছেন নিষিদ্ধ করার ব্যাপার, তো নিষিদ্ধ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাহলে বুঝতে পারবো যে আমরা আওয়ামী লীগ ইজ অনেস্ট ইন দেয়ার অ্যাপ্রোচ। আর ওই যে আপনি যে উনি বলেন যে তাদের আত্মীয় স্বজনের উপরে, এখন এই যে ধরেন ঝিনাইদহে, হ্যাঁ, যে বাড়ি ভাড়া দিয়েছে তাকেও ধরে নিয়ে গেছেন এবং পরে অস্বীকার করছেন, এইটা তো এক ধরনের নির্যাতন। একটু আমি এটা অনুমান করতে পারি যে ঝিনাইদহে যে লোকটা, হয়তো আমি জানি না ঠিক, হয়তো তিনি বাড়ি ভাড়া দিয়েছেন কারণ ওই যে এখন আমাদের এখানে যেরকম ভাবে এখন ঢাকা শহরে আপনার চুক্তিপত্র, আইডেন্টিটি ও দিয়েছেন, এখন সেই অপরাধে যদি তাকে ধরে নিয়ে যান এবং ধরে নিয়ে তার পুরোটাই অস্বীকার করা হচ্ছে, তাহলে তো জিনিসটা অন্যরকমের দাঁড়িয়ে যায়। আমার মনে হয় যে জনাব মাহফুজুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ইয়ে তুলেছেন। জনাব ইকবাল সুমন চৌধুরী, আপনাকেও ধন্যবাদ, অনেকগুলি বিষয় আমাদের কাছে। না, এখানে একটা কথা বলি, ফ্রান্সে কিন্তু ধরে নেওয়া হয়, তারপরে তার ইন্টারোগেশন করা হয়, তারপরে যদি তার কাছ থেকে তথ্য না পাওয়া যায় তাহলে ছেড়ে দেওয়া। আমরা একদিকে বিচার চাচ্ছি, অপরাধীকে ধরতে চাচ্ছি, আবার যখন ধরা হচ্ছে তখন আমরা প্রশ্ন তুলছি। আমরা চাইবো যে আমরা আমাদের পুলিশকে ফরাসি পুলিশের মতো এতটাই আমি ওনার সাথে দ্বিমত করছি না, আমি বলছি যে তাকে নিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না, এইটা হচ্ছে সমস্যা। জনাব মাহফুজুল্লাহ, জনাব ইকবাল সুমন চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল